বিশ্বের প্রাচীনতম ইউনিভার্সিটি নালন্দা ইউনিভার্সিটি এবং সেই নালন্দা ইউনিভার্সিটি পুনরুত্থান বা পুনর্জীবিত হয়ে উঠল কিন্তু ঠিক 815 বছর পরে 1193 সালে থেকে 2024। 1193 সেই বিভৎসতা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব, কিন্তু এই মুহূর্তে নালন্দা বিশ্ববিদ্যালয়ের এই যে রূপকাঠি তার পরিকল্পনা কিন্তু করেছিলেন এপিজে আব্দুল কালাম, এবং তার এই রূপরেখাতে বাস্তবায়িত করার জন্য কিন্তু সমস্ত সাউথ এশিয়ান কান্ট্রিগুলো কিন্তু একসাথে এগিয়ে এসেছিল। বাংলাদেশ, চায়না, মালয়েশিয়া, শ্রীলঙ্কা সবাই কিন্তু একত্রে প্রচেষ্টা চালিয়ে এবং সবার টেকনোলজি দিয়ে এবং যার যেরকম নলেজ ছিল, জ্ঞান ছিল, সব দিয়েই কিন্তু গড়ে উঠল রাজগীরে নালন্দা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় নিয়ে বিদেশের মিডিয়া এবং গোটা পৃথিবী সবার এত কোশ্চেন কেন, সবার এত আকর্ষণ কেন? আকর্ষণ ছিল বলেই হয়তো 1193 সালে বখতিয়ার খিলজি ধ্বংস করে দিয়েছিল। 90 লক্ষ বই শোনা যায় 3 মাস ধরে জ্বলেছিল। প্রায় 1000-এর বেশি মঙ্ক জ্বলে পুড়ে গেছিল। বখতিয়ার খিলজি হয়তো বুঝতে পেরেছিল যে জ্ঞানের জায়গাটা যদি নষ্ট করে দেওয়া যায় তাহলে সেই দেশ প্রচুর বছর পিছিয়ে চলে যাবে, আর হয়েছেও তাই। আর্যভট্ট যে শূন্যের আবিষ্কর্তা, তিনি ছিলেন একসময় এই বিশ্ববিদ্যালয়ের প্রধান। বলা হয় বিশ্বের সমস্ত গুণী গুণী মানুষগুলো এই বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত ছিলেন, এবং সদর্থে পৃথিবীর প্রথম রেসিডেন্সিয়াল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছিল কিন্তু সেই সময়, মানে পঞ্চবিংশ শতাব্দীতে, নালন্দা বিশ্ববিদ্যালয়। দেশের মধ্যে আক্রমণ তো প্রচুর হয়েছে, হুনসরা আক্রমণ করেছে, আরো অনেক জাতিরা আক্রমণ করেছে, কিন্তু বখতিয়ার খিলজির এই আক্রমণের ঘটনা কিন্তু সাড়া ফেলে দিয়েছিল এবং ভারতবর্ষকে প্রচুর বছর পিছিয়ে দিয়েছিল। আজকে আমরা যে সমস্ত রিসার্চ পেপার যা কিছু দেখি, যদি একটু দেখা যায় বৈদিক ম্যাথ থেকে শুরু করে সবকিছুই কিন্তু ওয়েস্টার্নরা নিয়ে সেখান থেকে তারা অ্যাডপ্ট করে তারা সেগুলোকে বিভিন্ন নাম দিয়ে মার্কেটে চালাচ্ছে। জ্ঞানের ভান্ডার ছিল এবং বৌদ্ধ ধর্ম পীঠস্থান হয়ে উঠেছিল এই নালন্দা বিশ্ববিদ্যালয়। 1193 সালে যখন জ্বলে পুড়ে যায়, তারপরে ধ্বংসাবশেষ হয়ে যায় এবং ইংরেজরা অনেকটা সাহায্য করে সেটাকে পুনরুদ্ধারের জন্য। কারণ ব্রিটিশরা আর যাই করুক, তারা একটা জিনিস কিন্তু সবসময় লক্ষ্য রাখবেন, কখনো আমেরিকা বার্লিন ইউনিভার্সিটিতে আক্রমণ করেনি বা হিটলার কখনো অক্সফোর্ড ইউনিভার্সিটিতে কিন্তু আক্রমণ করেনি। হয়তো তারা ভাবতো যে সেই জায়গাকে দখল করলে পরে ইউনিভার্সিটি তো আমাদেরই হয়ে যাবে, আমরা তখন জ্ঞানের আলো পেতে পারবো, কিন্তু ইউনিভার্সিটিগুলোকে তারা সবসময় বাদের খাতায় রাখত। অক্সফোর্ড ইউনিভার্সিটি অনেক পুরনো, কিন্তু তার চেয়েও বহু পুরনো কিন্তু এই নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল। বখতিয়ার খিলজি কেন আক্রমণ করলো হঠাৎ করেই নালন্দা বিশ্ববিদ্যালয়? অনেকে বলেন তিনি কিছু বুঝতেই পারতেন না, হয়তো তিনি না বুঝে করেছেন, কিন্তু বেশি সংখ্যক লোকের এটাই মতামত হিস্টোরিয়ানদের যে তিনি জেনে বুঝে করেছেন। বখতিয়ার খিলজি যে সময় বিহারের দায়িত্ব পায়, সেই সময় বিহারের 2টি অঞ্চলে সে প্রচুর ধরনের লুটতরাজ আক্রমণ করে এবং ব্রাহ্মণদের মাথা কেটে, গলা কেটে বিভিন্ন ধরনের আক্রমণ তার চলছিল। এই নরসংহারের কিছুদিন পরে আস্তে আস্তে বখতিয়ার খিলজির কিন্তু শরীর খারাপ হওয়া শুরু হয়। এমনই শরীর খারাপ হওয়া শুরু হয় যে হাকিম ডেকেও কিন্তু কিচ্ছু করা যায় না, সে আরো অসুস্থ হয়ে পড়ে। সেই সময় কেউ তাকে এসে একটা ইনফরমেশন দেয় যে সামনেই রয়েছে নালন্দা বিশ্ববিদ্যালয়। নালন্দা বিশ্ববিদ্যালয়ের একজন আয়ুর্বেদের অধ্যাপক রয়েছেন রাহুল শ্রীভদ্রজি, আপনি একবার তার কাছে যেতে পারেন। প্রথমে তিনি বলেন যে আমাদের এত বড় বড় হাকিমরা সারাতে পারছেন, আর আচার্য কি সারাবে? কিন্তু যখন দিনের পর দিন তার অসুস্থতা বাড়তে থাকে, একদিন সে তার দলবল নিয়ে সেখানে যায় এবং সে আচার্যকে গিয়ে একটাই শর্ত দেয় যে আপনি আমার ট্রিটমেন্ট করতে পারেন, আপনার প্রচুর নাম শুনেছি,
কিন্তু আপনি আমাকে ছোবেন না। আপনি আচার্য রাহুল শ্রীভদ্রজি সেই কথা মতোই তাকে না ছুঁয়ে তাকে একটি কোরআন পড়তে দেয় এবং বলে এই কোরআন তুমি রোজ পড়বে, তারপরে দেখবে আস্তে আস্তে সেরে যাবে। বখতিয়ার খিলজি রোজ কোরআন পড়তো আর কোরআনের প্রতিটা পাতায় ওষুধ লাগিয়ে রেখেছিল আচার্যজি, এবং আস্তে আস্তে সেই ওষুধ তার স্কিন কন্ট্যাক্টে আসায় তার রোগ আস্তে আস্তে সেরে যায়। যখন সে সেরে যায়, সাধারণ মানুষ হলে ভাবে যে আমাকে সারিয়েছে তাকে পুরস্কৃত করব। তিনি ভাবেন যে আমার ধর্মের মানুষ সারাতে পারল না, কি আছে এই জায়গায় যে এরা সবকিছু সারিয়ে দিচ্ছে, আমার ধর্মের উপরে চলে যাবে এই ধর্ম। ঠিক এই ভীতি বা এই সন্ত্রাসের আবহেতেই কিন্তু তিনি আক্রমণ করেন নালন্দা বিশ্ববিদ্যালয়ে, এবং বলা হয় 1000-এর বেশি মঙ্ক জ্বলে পুড়ে মরে যায় এবং 3 মাস ধরে 90 লক্ষ বই জ্বলে গেছিল। হিউয়েনসাং এর ট্রাভেলগে কিছু কিছু ম্যানুস্ক্রিপ্ট তিনিও নিয়ে গেছিলেন, তিনি পড়েছেন এবং সেগুলো নালন্দা বিশ্ববিদ্যালয় সম্বন্ধে বিস্তারিত তিনি বলেছেন, এবং তার কথা মতনই কিন্তু অনেক ঐতিহাসিক পরে সেগুলোকে নিয়ে পর্যালোচনা করেছেন। বিভিন্ন সময় তিবেতিয়ান বৌদ্ধ ভিক্ষুক এসে নালন্দা বিশ্ববিদ্যালয় থাকতেন, উপাসনা করতেন এবং বিভিন্ন সাবজেক্টের বিষয়ে জ্ঞানের আদান প্রদান হতো। সেই নালন্দা বিশ্ববিদ্যালয় নরেন্দ্র মোদীর এই জমানায় কিন্তু আবার রিওপেন হয়ে গেল এবং 2010 সালেই কিন্তু এই বিলটি পাশ হয়ে গিয়েছিল। দেখা যাক এই নালন্দা বিশ্ববিদ্যালয় 1193 সালে সেই নালন্দা বিশ্ববিদ্যালয়ের মতন ভারতের লেগাসিকে আগে নিয়ে যেতে পারে কিনা। সেটা তো আপনারা কমেন্ট বক্সে বলতেই পারেন যে কোন দিকে যেতে পারে। কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয়, তক্ষশিলা বিশ্ববিদ্যালয় এগুলো কিন্তু ভারতবর্ষের ইতিহাস এবং এতটাই স্ট্রং ইতিহাস যে বারবার আক্রমণ এবং বারবার বিদেশিরা কিন্তু সেগুলোকে নষ্টই করতে চেয়েছে, কারণ তারা এটা জানতো যে মানুষকে যদি বোকা বানিয়ে রাখা যায় তাহলে পরে তাদের পরাধীন অবস্থায় রাখা যেতে পারে। এবং ভারতবর্ষ যে পিছনে চলে গেছিল, আজকে এত কিছুর মধ্যেও এই স্টেপগুলো কিন্তু হচ্ছে এবং ভারতীয় হিসাবে গর্ববোধ হয় যে 815 বছরের এই ইতিহাস পুনরুদ্ধার করে নালন্দা বিশ্ববিদ্যালয় আবার তৈরি হয়েছে। নালন্দা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি যেটা তৈরি হচ্ছে সেটা ওয়ার্ল্ড ক্লাস একটা লাইব্রেরি, এবং সেটাও কিন্তু এই সাউথ এশিয়ান কান্ট্রির মানুষরা মিলেই কিন্তু তৈরি করছেন তাদের টেকনোলজি এবং পরিকল্পনা দিয়ে। মানে নালন্দা বিশ্ববিদ্যালয় কিন্তু শুধু ভারতের একার নয়, গোটা বিশ্বের। এই মুহূর্তে দাঁড়িয়ে যে নবনির্মিত নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে তার দিকে চোখ থাকুক সমগ্র বিশ্বের, এবং নালন্দা বিশ্ববিদ্যালয়ের লেগাসিকে বহন করে যেভাবে শিক্ষার আলো একটা সময় ভারতবর্ষ গোটা পৃথিবীকে দিয়েছিল, সেই শিক্ষার আলো দিতে পারে কিনা সেটা তো সামনে ভবিষ্যতই বলবে। আগামী দিনের অনেক অনেক শুভেচ্ছা এবং ভারতীয় হিসাবে অনেকটাই গর্বের। ভিডিওটি ভালো লাগলে সবার মধ্যে কিন্তু শেয়ার করে দেবেন।